এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। জয় আমির বেহাইয়ার মতন মুচকি হেসে জায়নামাজের উপর শোয়। অন্তুর কেমন অদ্ভুত লাগে, গা ছমছম করে যেন, সব কেমন জীবন্ত লাগে। সে তাড়া দেয়। নাপাক আপনি, উঠুন যায় নামাজ থেকে। পাক তো তুমিও, তোমার ভেতরে জায়গা পেলাম যে। পেলেন? স্মৃতিতে পেলাম না? স্মৃতি তো মানুষের ভেতর, ঘরওয়ালি। মাহজাবিন দীর্ঘশ্বাস ফেলে বলে, ঘৃণিত স্মৃতি। আরে উকিল ম্যাডাম, চলবে। আমি তো ঘেন্নাতেই থাকতে চেয়েছি, ভালোবাসা আমার পোষায় না। আপনার চোখের ঘেন্নায় আজীবন আমার বসবাস হোক। পরের জন্মে আবার সেই ঘেন্নার সাথেই ভার্সিটির মাঠে আপনার দেখা হোক। একবার ধ্বংস করে তৃপ্ত হননি, আবারও সেই অভিশপ্ত সাক্ষাতের সদাই কেন? এর জবাবে অন্তুর প্রতিধ্বনির মতো একটা আওয়াজ পায়। আমরা কেবল পুনরায় সাক্ষাতের জন্যই বিদায় নেই। কথাটা বলে কি জয় আমি চোখ মারলো? এর পরের মুহূর্তে মাহজাবিনে গা শিউরে ওঠে, বিভ্রম ছোটে। আওয়াজটা কানে বাজে। জয় আমিরের কণ্ঠস্বর বজ্রধ্বনির মতন, তীক্ষ্ণ গভীর পৌরুষধ্বনি, যেন পাথরের উপর গড়িয়ে চলা কোনো গভীর নদীর হিংসুটে স্রোতের গর্জন। আমরা শুধু আবার দেখা হবার জন্যই বিদায় নিই। কথাটি সে শুনেছে। বিখ্যাত কেউ বলেছিলেন, ইংরেজি পঙ্গুক্তি, উই অনলি পার্ট টু মিট অ্যাগেন। যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোতে হবে। রোজ স্বপ্নে অন্তু প্যানিক অ্যাটাকে শিকার আজকাল। কখনো আব্বু, কখনো ছোট্ট একটি শিশু, কখনো বা জয় আমির, কখনো বা একটি লোহার খাঁচায় অনেকগুলো রক্তাক্ত সাদা পায়রার ঝাঁক তাকে ডাকে। ডানা ঝাপটায় সে তাদেরকে মুক্ত করার জন্য হাত বাড়াতে স্বপ্ন ভেঙে সে ক্ষুধার্ত দুনিয়ায় জেগে উঠছে, যেখানে সে একজন ধ্বংসপ্রাপ্ত নারকীয় জীবনের প্রতিনিধি। সে উঠে এই কক্ষের কোনায় কোনায় পাপি লোকটার ঘ্রাণ আর খেয়ালে জড়ানো তেতো স্মৃতিরা থমকে আছে। মায়াজাবিনকে দেখছে। এত এত স্মৃতিদের নজরে সামনে মায়াজাবিন অসুস্থ বোধ করলো। কেমন মানুষের ঘর সে করেছে তার নারী জীবনের, সাংসারিক জীবনের সাক্ষী এই কক্ষটা। 8 মাসের সংসার। এই কক্ষে একটা জয় আমিরের গল্প আছে, একটা আরমিনের গল্প আছে, দুটো মিলিয়ে 2 বিরোধী প্রতীকের গল্প আছে। নিজের বইপত্র গুছিয়ে নিয়ে সে আলমারি খুলে আবার তার ভয় লাগলো। আবার না জানি লোকটা এসে পাশে দাঁড়ায়। সে অস্থির বোধ করে। ছবিগুলোতে জয় আমিরের হাস্যোজ্জ্বল দুর্বোধ্য চোখ তাকিয়ে দেখছে। আলমারি সে পায়ে পোষা সিগারেটখানা, আলমারিতে সে পায়ে পোষা সেই সিগারেটখানাই পায় সে। সিগারেটটা ছোঁয় না অন্তু, ওটা অশুভ। আলমারি আটকানোর সময় একখানা কাগজ পায়। কাগজ দেখে মায়াজাবিন বোঝে জয় আমিরের হাতে রাখা ওটা তার জন্যই রাখা। কাগজটা মুছড়ে গেছে, এলোমেলো অযত্নে পড়ে আছে তাকের ওপর। কাগজটা খুলে তার হৃদস্পন্দনের দ্রুত গতি বাড়ে। মুরসালিন মহানের চিঠি। সেই সকল গল্পকে দরজার পেছনে বন্দি করে বেরিয়ে যায় রুম থেকে। একটা বিছানা, 3টে দেয়াল, একটি ড্রেসিং টেবিলের কাঠের আলমারি, কয়েকটি ফুলদানি, শার্ট ঝোলানোর হ্যাঙ্গার। কাগজটা গল্পগুলো গিলে চুপ করে শেষবার দেখে মায়াজাবিনকে। মায়াজাবিন জানে না মরিয়ম বেগম কোথায় থাকেন। সে গেল সেই বাড়িতে যেখানে আনসারি মোল্লা ও রৌফ কায়সারের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার। যাবার পথে আত্মরক্ষার জন্য সঙ্গে একটি ছুরি নেয়। রংচটা পুরনো জীর্ণশীর্ণ বাড়িটি বাসের হাট থেকে কম বেশি 20 মিনিট পথ। সুইহারি আশ্রম ও দিনাজপুর সরকারি কলেজের মাঝামাঝিতে হেঁটে গেলে ঘন্টা দেড়েকের পথ। মায়াজাবিন পৌঁছালো বিকেলের দিকে। আশা রাখলো কাউকে অন্তত পাবে। তার কাছে মরিয়ম বেগমের ঠিকানা জেনে নেবে। তার বুক ধুকপুক করে। দেখা হলে সে কি করে একজন মায়ের কাছে বলবে আপনার মুরসালিন মহান মুক্তি পেয়েছে? এই পরাধীন দেশ থেকে তার বিপ্লবী আত্মা স্বাধীন আমলে উড়াল মেরেছে। আশ্চর্যজনকভাবে একজন নারী বেরিয়ে এলেন সেদিন। দরজা খুলে মলিন কাপড়ে হিজাব, মুখটা আবৃত তার প্রান্তে। কিন্তু অন্তু নিকাবের মুখ খুলে সালাম জানায়। আসসালামু আলাইকুম চাচি আম্মা।
ওয়ালাইকুম আসসালাম। উল্লাসিত হয়ে অন্তুকে জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে মুখে চুমু খান নারীটি। শরীরে কি সুন্দর মামা ঘ্রাণ, অন্তুর অস্থির লাগে। আপনি কি চেনেন আমাকে চাচি আম্মা? আগে ভেতরে আয়, আয় আয়। অন্তুকে নিয়ে গিয়ে মলিন এক বিছানায় বসায়। কি তোর অপেক্ষায় আল্লাহর কাছে রোজ মোনাজাত করি। এতদিন পর আসলি, আমারে চিনোস না? না, আমি কিন্তু তোরে খুব চিনি। কে আমি? অদ্ভুত এক হাসি হাসেন নারীটি। জয়ের বউ। মায়াজাবিন আজ লজ্জিত বোধ করে এই পরিচয় তার সামনে শুধু হয়। আপনি কে? মুরসালিনের খোঁজ আনিস নাই? অন্তুর হৃৎপিণ্ড ট্রিম ট্রিম করে বাড়ি পড়তে লাগলো। এটা কি মুরসালিন মহানদের বাড়ি? নারীটি কে? চেহারাখানা কি মুমতাহিনার মতো নয়? অন্তু ঠোক গেলে। মরিয়ম বেগম পানি আনলেন, কিছু খেজুর ও 2 পিস কেক এনে হাত ধরেন মায়াজাবিনের। খা মা, নে মুখে দে, ঘরে আর কিছু নাই। মায়াজাবিন মায়ের স্নেহে অনুভব করতে লাগলো। মুরসালিনটা কথায় রে এখন? তোর স্বামীর জাহান্নামে এখনো পুষতেছে। জয়রে আনলি না? ও কেমন হয়েছে দেখতে? আমার কথা মনে আছে ওর? মনে থাকলে আমার গর্ভের ধনগুলো রে এমনি কোরবানি করতো না। মনে নাই ওর? ছোটবেলার কথা তো, সেই কবেকার কথা। ওরে আর মুরসালিন মুস্তাকিন রে এক দস্তরখানায় বসায় 2টা ডিম 3 জনরে ভাগ করে দিছি। জয় এতিম তো, ওরে একটা গোটা ডিম দিতে বলে যাইতো তোর চাচা যান, নয়তো আল্লাহ নারাজ হয়। মুরসালিন আমার খুব খিটখিটে। কথা হইছে কোনোদিন ওর সাথে, ও আমার সাথে ঝামেলা করত। আম্মা, এই জয়রে আপনি বেশি ভালোবাসেন আমার আর ভাইয়ের চাইতেও। মরিয়ম বেগম হিজাবের এক প্রান্তে চোখ মুছে হাসেন। জয় আসলে ওরে আমি খালি জিগাইতাম, ওর কি মনে পড়ে না কিছুই? আমার কথা মনে পড়লে আমার ছেলে 2টারে কম ব্যথা দিত। ওরে আনিস তো মা পরের দিন। আমি তো চিনি না বাড়ি, কত বড় হইছে, বিশাল বেটা ছেলে হইছে না রে? তখন ছিল না, ওর খালি জ্বর আসতো। জ্বর আসলে পালাই মাদ্রাসা থেকে আমার কাছে আসতো লুকাইতে। দেখি নাই কতদিন, যাইতে চাইতেছি কতদিন, চিনলে কবেই যাইতাম। হামজা আমারে চিনে না, জয় কি ভুলে গেছে? মুরসালিন আমারে বাড়ি থেকে বাইর হইতে নিষেধ কইরা গেছে। জাহিলটা আর ফিরে নাই। আমি চিনি না বলে যাইতে পারি না জয়ের কাছে। এখন কত কাছে থাকি। মুরসালিন বলছে এই বাড়িটা খুব দূরে না। এখন আসছিস, জয় জানে? মায়াজাবিন আস্তে করে বলে, জানেন না? না জানায় কেন আসছিস? জানলে যদি খারাপ হয় কথায় সে। মায়াজাবিন গভীর মনোযোগ এক কোমল মমতাময়ী পৌরা নারীকে দেখতে দেখতে বলে, নেই সে। বোঝেন না মরিয়ম? নাই? নাই কি? মায়াজাবিনের গলাটা কাঁপে। আপনি আমায় 2জন মৃত মানুষের ব্যাপারে অনেক কথা শুনিয়ে দিলেন চাচি আম্মা। মরিয়ম বিশ্বাস করে না। 2জন মৃত মানুষ? কারা মৃত? ওনার হাতে এখনো এটো লেগে আছে জয় মুরসালিনের ও মুস্তাকিনের ভাত মেখে দেয়া এটো হাত। এরপর জয় হারিয়ে গেল, তবুও 3 জনের হাত মাখাতে হয়েছে। মুমতাহিনা, মুরসালিন, মুস্তাকিন। মরিয়ম সহ্য করতে পারে না। বিশ্বাস করার পদ্ধতি জানা নেই তার। তার হাতে ভাত খাওয়া 4 জন একে একে ফুরিয়ে গেছে। তার হাতও তিনি এখনো তো অক্ষত। এইটা নিয়তির কেমন খেলা? মুরসালিন তো এই কথা দিয়ে যায়নি। এবার আর ক্ষমা নেই শয়তান ছেলের। সে বলে গেছে ফিরে আসবে, কারণ ওনার আর কেউ নেই। আল্লাহ এতটা নিশ্চিত হবেন কেন তার উপর? কি আশ্চর্য কথা! মরিয়ম বেগম তো দুশ্চিন্তা করেন না, কারণ তিনি জানেন জয়ের কাছে বন্দি মুরসালিন। জয় কি মুরসালিনকেও মারবে? ওনার ধারণা মারবে না, কারণ তিনি যে বোকা এটা তিনি জানেন না। জয় তার স্বামী ও বড় সন্তানকে নিজ হাতে মেরেছে। মেয়েটা জয়ের দেদার সেই হাতে ইজ্জত হারিয়েছে, প্রাণ দিয়েছে। তবু সরলা নারী জয়ের উপর ভরসা রেখে আজও বিশ্বাস করতে চান না মুরসালিনকে ছাড়াও হয়নি তার বুকেও ফেরার জন্য। মায়াজাবিন চিঠিটা দেয়। মরিয়ম অল্প শিক্ষিত, মুরসালিনের চিঠি পড়তে পারবেন। মুরসালিনকে বাংলা লেখা তিনি তো শিখিয়েছেন। আজ কত বড় নিমখারাম হলে মুরসালিন সেই বাংলায় ওনার কাছে শেষ চিঠি ছেড়ে যায়। এমন ছেলে জন্ম না দেওয়া উচিত। তিনি বোকা নারী, তাই 3টে সন্তানকে পর পর 9 মাস করে গর্ভে ধরে পথে ছেড়ে দিয়েছেন দুনিয়ার ক্ষুধা মেটাতে। তিনি অবিশ্বাসের সাথে চিঠিটা খোলেন। এক অবাধ্য ছেলের এলোমেলো হাতের লেখা। আমার প্রাণপ্রিয় আম্মা,
আপনার মুরসালিন বেঁচে থাকবে আম্মা। মুরসালিনদের মৃত্যু নেই। আপনি শুধু লাখোদের মাঝে খুঁজে নিতে পারলেই কত শত মুরসালিনকে পাবেন। আমি বেঁচে রইলাম। আজ আর কিছু লিখবো না। আজ শুধু ভাববো, মৃত্যু কি শেষ না শুরু? এই শহরে মৃত্যু কি আসক্তি নাকি অনীহা? মরিয়ম কাঁদলেন না। চিঠিতে একটু পরপর চুমু খেলেন, অল্প হেসে চিঠিখানা বুকের সাথে বাহু ডোরে চেপে ধরে আকাশের দিকে মুখ তুলে তাকালেন, চেয়ে থাকলেন। যেমনটা শিশু জন্মার নতুন মায়েরা শিশু কোলে তুলে করে অমন। মাহজাবিনের সহ্য হয় না। তার চোখ দিয়ে ছুপছুপ করে পানি ঝরে পড়ে। মুখটা শক্ত, অথচ থুতনিটা তার থরথর করে কাঁপে। বুকের ওঠানামা অস্বাভাবিক বাড়ে। একটি মুরসালিন মহানের চিত্র চোখের সামনে ভেসে ওঠে। ব্যথায় হেসে ওঠা চিরপ্রত্যয়ী এক সিংহ পুরুষ। কানে বাজে মুরসালিনের খালি গলায় গেয়ে ওঠা বজ্রের মতো ধ্বনি। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না, অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন আর নয় বেশি দূরে, কিছু পথ গেলেই মিলবে কোনো একদিন এদেশের আকাশে। আসরের নামাজে মাহজাবিন মরিয়মের সাথে আদায় করলেন। মরিয়ম কাঁদলেন না। পাথরের মতো তার সহনশীলতা যেন অস্বাভাবিক নয়। যে নারী যৌবন থাকতে বিধবা হয়েছেন, 3 সন্তান নিয়ে এরপর 3 জনের মৃত্যু খবর পেয়েছেন তিনি জীবন্ত কানে, তার ভেতরে কতটা দৃশ্যমান উন্মাদনা অবশিষ্ট থাকতে আছে তার বেঁচে থাকাই বাহুল্য। আজ তার সিজদাগুলো লম্বা হলো। খেচারে রবের কাছে কি সন্ধি করলো। মাহজাবিন লজ্জা মাথা তুলতে পারে না। সে আজ একটি মায়ের সামনে বসে আছে, এক নিকৃষ্ট পাপের স্ত্রী হিসেবে। সে সেই মায়ের 3টি সন্তান ও স্বামীর প্রত্যক্ষ ও পরোক্ষ হত্যাকারী। তার আজ মনে হলো এই গ্লানি লাঞ্ছনা সেদিন জয় আমিরের নাটকীয় আয়োজনে নষ্টা প্রমাণিত হবার চেয়েও বেশি। কেননা সেদিন মন অন্তত জানতো সে নষ্টা নয়। আজ মনটা আগে জানে সে পাপীর স্ত্রী। আবু বলতো, অন্তরে আমরা যখন সেজদা দেই, সেজদার স্থানটা তখন আর জমিন থাকে না, ওটা আল্লাহর পাক কদম হয়ে যায়। আমরা তখন ভক্তি ভরে কপালটা ঠেকাই মহান রবের পায়ের উপর। মাহজাবিন তাই সিজদা রবের পায়ে মাথা ঠেকিয়ে এক জীবনের এই লাঞ্ছনা থেকে মুক্তি ও ক্ষমা চায়। ডুকরে কাঁধে পাগলের মতন থরথর করে কাঁপে তার সিজদারত শরীর। মরিয়ম তাকে সামলান, উষ্ণ বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, আমার মুনতাহিনা আজ কত দিন পর নামাজ পড়লো আমার সাথে বসে। মাহজাবিন কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে মরিয়মের কাছে একটি মুমতাহিনা হতে পারে, মুমতাহিনা হতে ভাগ্য লাগে। সে ঠিক করে ফেলে মার্জিয়ার মেয়ে হলে আজ এই মুহূর্তে তার নাম হলো মুমতাহিনা। মাহজাবিন আজীবন এই নামে ডাকবে অন্তিকের মেয়েকে। প্রতিবার মুমতাহিনা জেগে উঠবে তার ডাকে। মাহজাবিন ফজলা রাব্বিকে পেল, যে মরিয়ম বেগমের দেখাশোনা করে। দাওরা বিভাগের ছাত্র ছিল। মাদ্রাসা বন্ধ হবার পর মুরসালিন ভাইয়ের মায়ের সেবাই রয়েছে গেছে সে। এটা তার কাছে ইবাদতের মতন। মাহজাবিন মরিয়মের দুটো হাত জড়িয়ে ধরে অনুরোধ করে ওঠে, আপনি আমার সাথে যাবেন চাচি আম্মা? এখানে আর কে রইল আপনার? আমার আম্মু আছে আপনার মতো, স্বামী সন্তান আল্লাহ নিয়ে গেছেন। তার শুধু একটা অন্তু আছে। সেই অন্তু আপনারও হতে চাইলে আপত্তি হবে খুব? মরিয়ম এবার কাঁদলেন। যাতে তুইও ধোকা দিতে পারিস আমারে, যেমনে ওই 3টাই দিছে। মরিয়ম রাজি হন না। তার কাছে ওসব চিঠির মূল্য নেই। মুরসালিন তাকে এখনো অপেক্ষা করতে বলে গেছিলেন, তিনি করবেন। ফিরবে কিনা সেটা মুরসালিন জানে। তিনি দেখতে চান মুরসালিন কত বড় অবাধ্য হয়েছে। মাহজাবিন ব্যর্থ হয়। এক মায়ের জেদ ও মায়ের কাছে হার মানতে হয় সেদিন। তার একটা শখ ছিল এক নজর মুস্তাকিন মহানের ফটো দেখার। মুস্তাকিনের ছদ্মবেশে পরাগ আজগরের কাছে প্রতারিত হয়ে সে জীবনে সর্বপ্রথম পরপুরুষের ছোঁয়ায় নাপাক হয়েছে। তার দেখতে মন চায় এমন মায়ের গর্ভে জন্মানো আসল মুস্তাকিন কেমন ছিল। সে সেই স্থলে থাকলে নিশ্চয়ই নিজের সবটুকু দিয়ে অন্তুকে রক্ষাই করতো সেদিন। তারপর মাহজাবিন কবিরের সাথে কুষ্টিয়ায় গেছিল 2 দিন পর। একটা পার্টি দেখে ফেলেছে কবির। জমিটুকু বিক্রি হয়ে যাবে আশা করা যায়। মাহজাবিন তুলি ও কোয়েলকে সাথে নিল। রিমি ও হামজা তখনও হাসপাতালে। পুলিশ পাহারায় হামজার চিকিৎসা চলছে তখন। নির্দিষ্ট মাত্রার সুস্থতা না এলে তাকে আদালতে হাজির করা যাবে না। মৃত্যুদণ্ডের সাজা দেবার
ক্ষেত্র সীমাবদ্ধতা দাঁড়িয়ে যাবে। মায়াজাবিন কবির, তুলি ও কোয়েলকে নিয়ে কুষ্টিয়ে পৌঁছানোর পর মায়াজাবিন অন্তিকের মেয়েকে পায়। এবারের ঈদুল ফিতরের চাঁদ রাত্রির শেষ ভাগে মার্জিয়ার নারী ছিঁড়ে এতিম কন্যা দুনিয়া এসেছে। যখন জয় আমির দুনিয়ার মায়ার সুতো ছিঁড়ে দুনিয়া থেকে পালিয়েছে, মার্জিয়া মায়াজাবিনের জড়িয়ে ধরে কেঁদে ভাসায়, যেন তার কত যুগের প্রতীক্ষা পুরো করে মায়াজাবিন তার চৌকাঠে পদার্পণ করেছে। মায়াজাবিন তখন আবার উপলব্ধি করে তার ধ্বংসপ্রাপ্ত জীবনটা কতগুলো জীবনের ভরসাস্থল। এখন তার নিজের জন্য নয়, বাঁচতে হবে অনেকগুলো বাঁচতে চাওয়া প্রাণের জন্য। সে বুঝতে পারে না কবে হয়ে উঠেছে সে এমন ভরসা কেন্দ্র। সে চাইছিল মরে যেতে, চাইছিল কারাবরণ করতে, অথচ কতগুলো মুখ তার মুখ তুলেছে। মার্জিয়ার চোখের ভরসা মায়াজাবিনকে বাঁচতে শেখালো। রাবেয়ার হাসি মুখে ডুকরে কেঁদে ওঠা তাকে শক্ত হতে দাঁড়াতে বলল। সদ্য জন্মানো এক অভাগী শিশু প্রথমবার কোলে চড়ে তার আঙুলটা মুঠ পাকানো হাতে চেপে ধরল। মায়াজাবিনকে বলল বাঁচতে, বেঁচে থাকতে, বলল তার প্রতিশ্রুতি আদায় করতে, ফুপু কম বাপ হয়ে পালন করতে। জমিটুকু 4 লাখের বেশিতে বিক্রি করা গেল না। একে তো পেছনের জায়গা, তার উপর কস্তুরীর খাল। আমজাদ সাহেবের পরিত্যক্ত বাড়িটাও হয়ে উঠল একটি অসহায় নারী শিশুদের আশ্রম, যেটার যেটার দেখভালের দায়ে মায়াজাবিন, আরমিন, অন্তুর, তুলি, কোয়েল, রাবেয়া, মার্জিয়ার মেয়ে কবির মায়াজাবিনের সহকারী, তার ছেলেরা সেখানকার পাহারাদার। হামজার আদালতের তারিখ পেছালো, কয়েক মাস অবধি পিছিয়েই গেল। পুলিশ হেফাজতে তার যথাসম্ভব চিকিৎসা চেষ্টা চলতে লাগলো, যা ব্যর্থ। হামজাকে ট্রমা থেকে বের করা অসম্ভব, যা তার স্নায়ুকে প্রতি ক্ষণে ক্ষণে পুরোপুরি মৃত করে তুলছিল। তার মস্তিষ্ক অবজার্ভ করার পর নিউরোলজিস্ট ও সাইকিয়াট্রিস্টের সম্মিলিত বোর্ড বসতে লাগলো। উপরমহল থেকে টুকটাক গোপন প্রচেষ্টাও চলতে লাগলো তাকে বিদেশ পাঠানোর ব্যবস্থায়। হাজার হোক সে একজন সম্ভাবনাময় নেতৃকর্মী ছিল। তার সুস্থতা সবার কাম্য। সেই সময়টাতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমে এসেছে। 2015 খ্রিস্টাব্দের অক্টোবরের 12 তারিখ বিকেলের দিকে মায়াজাবিনের দরজায় দৌলত সাহেব এলেন, সঙ্গে একখানা মাঝারি ফাইল। দৌলত সাহেব সোফায় বসে চারপাশটা দেখতে দেখতে মায়াজাবিনের হাতে ধরিয়ে দিলেন ফাইলটা। ভেতরে দুটো কাগজ, দুটো হাতে লেখা। প্রথমটা খুলে সমাজবিজ্ঞানের ছাত্রী ও আইনজীবী হবার স্বপ্ন দেখা মায়াজাবিনের মনে হলো এটা কোনো হাতে লেখা উইলপত্র, হলোগ্রাফিক উইল। নিচে জয়ামিরের হস্তস্বাক্ষর, তারিখ 23 এপ্রিল 2015 খ্রিস্টাব্দ। দেখেই বোঝা যায় বহুদিন পর এই বাংলা লেখাটুকুর জন্য কলম ধরা হয়েছিল। তবুও গোটা গোটা হাতের লেখা, অল্প যত্ন, কিছুটা দায়সারাপনা। জয় আমিরের হাতে লেখা উইলপত্রটি পড়তেই শুরু করে মাহেজাবিন। আমি জয় আমির, জাভেদ আমিরের একমাত্র পুত্র, জন্ম ঘোড়াহাট, দক্ষিণ দিনাজপুর। স্থায়ী বসবাসযোগ্য কোনো বাসগৃহ আমার নাই। ধর্ম অধর্ম আজ সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সদিচ্ছায় এই হাতে লেখা উইলটি লিখতে বসেছি। এই উইলে আমি বলে যাচ্ছি, আমি মরার পর আমার স্থাবর অস্থাবর সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বাড়ি, নগদ অর্থ ও সমস্ত নিজস্বতা নিম্নলিখিতভাবে মালিকানাধীন ও পরিচালিত হবে। আমার স্ত্রী মাহেজাবিন আরমিন অন্তু, পিতা জনাব আমজাদ আলী প্রামাণিক, জন্ম বাসেরহাট, দিনাজপুর সদর। আমার মৃত্যুর পর আমির পরিবারের সমস্ত সম্পত্তির অর্ধেকটার উত্তরাধিকারী হবে সে। আমার বাপের প্রধান বাসভবন আমির নিবাস, যেটা ঘোড়াহাটে অবস্থিত, তা আমার স্ত্রী আরমিন অর্ধেকটা পাবে এবং সেটুকুর সম্পূর্ণ মালিকানা ও নিয়ন্ত্রণ তার হাতে থাকবে। বাকিটা পাবে আমার একমাত্র চাচাতো ভাই জিন্না আমির, পিতা জনাব জয়নাল আমির। আমার মৃত্যুর পর আমার পৈতৃক সম্পদ সংরক্ষিত থাকবে তাদের দুজনের উদ্দেশ্যে, তা সমান 2 ভাগে তাদের দুজনের মাঝে বণ্টিত হবে এবং আমার ব্যক্তিগত অর্থের মালিকানা পাবে শুধু আমার স্ত্রী।
আমি নিশ্চিত করতে চাই আমার মৃত্যুর পর আর্থিকভাবে কোনোরূপ সমস্যার সম্মুখীন তাকে হতে হবে না। আমির বাড়ির বউ আর্থিক সংকটে ভুগলে বিষয়টা ভালো দেখাবে না। আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সোনালী ব্যাংক বাংলাদেশ এবং আমার অন্যান্য সকল অর্থের হকদার আমার স্ত্রী আরমিন হবে। আপাতত সে একজন শিক্ষার্থী। এই উইল ও চেক বই তার কাছে হস্তান্তরের পর থেকে প্রতি মাসে সে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ তার শিক্ষা ও যাবতীয় খরচ বাবদ পাবে। এছাড়া সে চাইলেই যে কোনো সময় সেই অর্থ থেকে ইচ্ছে মতো অর্থ উত্তোলন ও খরচ করতে পারবে। আমি আমার পরিচিত এক সম্ভাব্য শুভাকাঙ্ক্ষী ও আইনজীবী দোলন স্যারকে উইলের এক্সিকিউটর হিসেবে নিযুক্ত করছি। তিনি আমার স্ত্রীর কাছে উইলপত্র ও সমস্ত দলিল দস্তাবেজ পৌঁছে দেবেন। নিশ্চিত করবেন আমার ইচ্ছানুযায়ী আমার স্ত্রী ও ভাইয়ের কাছে আনুষঙ্গিক কাগজ ও মালিকানা পৌঁছেছে। 23/4/2015 জয় আমির। নিচে দুজন সাক্ষী স্বাক্ষর, দোলন সাহেব ও দ্বিতীয়টি কবির। মাহজাবিন চুপচাপ অনেকক্ষণ উইলপত্রটির দিকে তাকিয়ে রইল। যে সময় উইলপত্রটি লিখেছে জয় আমির, তখন তাদের সম্পর্ক ছিল চূড়ান্ত বিরোধের। এছাড়া নিজের মৃত্যুর এত নিশ্চয়তা রেখে কেউ দিব্যি পাপের জীবনটা সাবলীলভাবে বয়ে যেতে পারে? না থেমেছিল হাসি, না কদম। দোলন সাহেব দলিলের কাগজপত্র মাহজাবিনের দিকে এগিয়ে দিলেন। পুরনো হলদেটে কাগজ, তবুও কচমচে তা থেকেও এক পাঁচা বিশাল ধন ঐশ্বর্যের ধোয়া ঠিকরেই বেরোচ্ছে। মাহজাবি নির্লিপ্ত চোখে সেই দলিলখানা এক নজর চোখে দেখলো, কেবল হাতে ছিল না। দোলন সাহেব বলেন, দরকার ছিল না, ওর একুলে ওকুলে কেউ নেই। ওই যাযাবর মরলে এমনি ওর স্ত্রী হিসেবে সব তুমি পেতে। তবে মজার ব্যাপার হলো, খ্যাপা আমির তখন জানতো খুব অল্প দিনের মধ্যে মুরসালিনকে অত্যাচার করে সে জিন্নাহ আমিরকে খুঁজে বের করে ফেলবে। তখন তোমরা দুজনই হবে আমিরদের সম্পত্তির দুই ভাগীদার। জিন্নাহ আর নেই, এখন আর এই উইল না থাকলেও সমস্ত সম্পত্তি একমাত্র তোমার। বিশাল ধনী মহিলা হলে আজ থেকে, আগেও ছিল অবশ্য, আমির বাড়ির ব্যাটার বউ। দলিল ও চেক বই এগিয়ে দিলেন দোলন সাহেব। নাও, দেখে বুঝে নাও সব ঠিক আছে কিনা। আমার কাঁধ পাতলা হোক, এই দায় মিটিয়ে কাজ ছেড়ে আমি দুই ভাইয়ের পিছনে লাগবো কাল হয়ে। দেখলে না, এজন্য আমাকে উল্লেখ করেছে সম্ভাব্য শুভাকাঙ্ক্ষী হিসেবে জোচ্চোর আমিরের বেটা। কিন্তু দলিল ও চেক বইটা মৃদু হাতে ছুঁড়ে ফেলে দিল টেবিলের উপর। ক্লান্ত চিত্তে হেলান দিয়ে বসে বলল, উইল লেখার কথা মাথায় কেন এসেছিল তার? অকাম করে বেড়াতো আর এটা জানতো না যে দিন ঘনিয়ে আসছে। শুধুই তাই? ছোট চাচা ক্রসে যাওয়ার পর ওর একটা বদ্ধ ধারণা হয়ে গিয়েছিল ও ক্রসে মরবে পুলিশের গুলিতে। মাহজাবিন কপাল চেপে ধরে। কি আশ্চর্য এক মানুষের ঘর করেছে সে! কোন পরিবারের উত্তরাধিকারী আছে? ওইটা পরিবার না, এক ঝাঁক নরকের অতিথি। সেই অতিথিদের কাতারে কিভাবে যেন তার নাম লিখিত হয়ে গেছে। কতটা অদ্ভুত শোনায়! আমিরদের ব্যাটার বউ। দোলন সাহেব মনোযোগী হলেন। এবার বর্তমানের জরুরি খবরে আসি। বলুন, শুনি। সামনের সপ্তাহে কোর্ট, সাক্ষীর সাথে কথা বলা প্রয়োজন। তুলি কোথায়? তো তোমার সেই পরিকল্পনা মতো আর সব অপরাধ তো আছেই, সাথে তুলির স্বামী এমপির আত্মীয়। তার মৃত্যু যোগ করলে একটা ভয়াবহ কেস ফাইল করা যাবে আদালতে। কোথায় তুলি? শ্বশুর বাড়ি। ভালো কাজ করেছো, মাতব্বরদের যোগ্যবধূ। এভাবে পরিচালনা করার দক্ষতা দেখেই বউ ঘরে তোলা উচিত। আমিরা নাচাইতেও পেয়েছে। ব্যঙ্গ করছেন স্যার? গম্ভীর হয়ে বললেন দোলন সাহেব। মাতব্বরদের যোগ্য বউ হও বা না, বাপের যোগ্য মেয়ে তুমি। এটাও ব্যঙ্গই ছিল স্যার। দোলন সাহেব চুপচাপ কিছুক্ষণ মাহজাবিনকে দেখে বললেন, তোমাকে জুনিয়র হিসেবে পেতে আগ্রহী আমি। যদি তুমি আমার আন্ডারে প্র্যাকটিস করতে চাও তো আমি খুশি হব। মাহজাবিন সামান্য হাসল। সবে বার্থ ইয়ার শেষ হচ্ছে স্যার, এখনো অন্তত বছর দুয়েক। চলে যাবে দিন। মাহজাবিন গভীর শ্বাস টানে। সব হারিয়ে কিছু পাওয়াটা প্রাপ্তি হিসেবে ধরাটা কতটা যুক্তিসঙ্গত। সব হারানোর পর সে স্বপ্নের পথে পা বাড়াতে চলেছে। মাঝখানে জীবন তার সঙ্গে এক অনন্য আদিম খেলা খেলে নিল।
তুলিকে হাজির করতে হবে কোর্টে। এখন কথা হলো, সে কি উইটনেস হবে তার ভাইয়ের বিপক্ষে? স্যার, ছেড়ে দিলে হয় না? কাকে? হামজাকে? তুমি বলছো? তুমি? শাস্তি কি শুধু আইন দিতে পারে স্যার? আইনের উপর যে মহান আইন রয়েছে, তার মতন শাস্তি আইনের দেবার সাধ্যি কোথায়? তথাকথিত আইনের আনুষ্ঠানিক নাটকীয়তা থেকে বাঁচিয়ে দিন। তুমি আসলে কি চাও? মৃত্যুদণ্ড না হোক, জীবিত থাকুক। দোলন সাহেব মাথা নাড়লেন। তুমি তাহলে আসল শাস্তির কথা বলছো? হামজা বাঁচতে চায় না, আমি ওকে জানি। মাহজাবিন বিড়বিড় করে বলে, পুরুষ এক একটা পাপ করবে দাপটের সাথে, কিন্তু শাস্তি ভোগ করার সময়ে লেজ গুটিয়ে পালাবে কুকুর অথবা মাছ চোর বিড়ালের মতো। দোলন সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কি রিমির কথা ভেবে হামজার মুক্তির আশা রাখছো? মাহজাবিন চুপ থাকে। কারো সামনে আবেগ প্রকাশে অক্ষম সে বলতে পারে না রিমির কান্না ও নির্লিপ্ত মৃদু চেহারা তার বুকে কতটা ব্যথার উদ্রেক করে। এছাড়া দিন যত যাচ্ছে তার ধৈর্য বাড়ছে, মনোভাব বদলাচ্ছে, সে বড় হচ্ছে। আজকাল মস্তিষ্কটা ঠান্ডা হয়েছে, আগের মতো টকবক করে না, শান্ত শীতল ভাবনারা খুব ভাবায় তাকে। সে বুঝতে শিখেছে যে পথে ক্ষমা নেই, ধৈর্য ও খোদার ভরসা নেই, সেই পথেই হিংসা পরায়ণ জয় আমিরদের জন্ম। সে হিংসা পরায়ণ নয়, কেবল অন্যায়কে থামাতে সঠিক আইন প্রয়োগে বিশ্বাসী। মাহজাবিন সুধায়, এত এত কঠিন অসুস্থতার মাঝে কি শাস্তি হতে পারে হামজার? দুই রকম কাণ্ড ঘটতে পারে। রাজনৈতিকভাবে ধরলে সে যত সুস্থ হবে, উপর মহলের কাঠি নাড়ানাড়িতে তার শাস্তি তত কমে আসবে। আর যদি আইনতভাবে ধরো, তো সে যত অসুস্থ হবে তাতে তার শাস্তি কমবে। এখন যেহেতু সুস্থ হওয়ার চান্স দেখা যাচ্ছে না, তাই আইনতভাবে বিবেচনার বিষয় হতে পারে। আপনি কোন উদ্দেশ্যে কেস লড়বেন স্যার? দোলন সাহেব একটু রহস্য করে হাসলেন। স্যার, আপনি মুসলিন মোহনের উপর প্রবল স্নেহ রাখেন, তাই না? আমি আপনাকে খুব একটা বুঝতে পারি না। খুব জটিল মানুষ আপনি। আপনি মুসলিন মোহনকে মারার অপরাধে হামজার ওপর ক্ষুব্ধ, এও কিন্তু আমি জানি। আর কি কি জানো? জানার কথা ছাড়ুন, আপনি এলেন বিরোধী দলীয় আইনজীবী ও সমন্বয়কারী হয়ে, অথচ বনে গেলেন সেই বন্দি বিপ্লবীর শুভাকাঙ্ক্ষী। এর ব্যাখ্যা কি স্যার? আমি মুরসালিনের শুভাকাঙ্ক্ষী? কে বলল? বাতাসে খবর পেয়েছি। বাতাস ভুল খবর দিয়েছে। মাহজাবিন অল্প হাসল, তারপর আর মনে হলো। অনেকক্ষণ চুপ করে রইল। দোলন সাহেব অপেক্ষায় রইলেন তার দ্বিধা ভেঙে কিছু ভয়ানক বলার। স্যার, আপনাকে বললে আপনিও কি ঠেকাবেন আমার সারেন্ডার করা থেকে? আবার সেই একই কথা, বিষয়টা মাথা থেকে বের করতে পারছো না কেন? স্যার, আমি খুনি। আমার সামনেই হয়েছিল খুনটা, তুমি কি আমার থেকে বড় আইনজীবী হয়ে গেছো? স্যার, আপনি দুনিয়ার আদালতের আইনজীবী। আমাকে দাঁড়াতে হবে সেই আদালতে। সেখানকার বিচারক আমার মহান রব। আমি মানুষের চক্ষু লজ্জায় ভয় পাই না। দোলন সাহেব বিরক্ত মুখে খিটখিট করতে করতে বললেন, এসব নীতিবোধ ছাড়ো, আর ভাবো তুমি জেলে গেলে একগাদা জীবন রাস্তায় নেমে আসবে। তাই চুপচাপ মানব ধর্ম পালন করো। এটাকেই তুমি ওই খুনের সাজা হিসেবে নাও না, দেখবে মনে হবে অপরাধের চাইতে শাস্তি বড় হয়ে গেছে। আর বাদীপক্ষ যখন অভিযোগ আনেনি পুলিশের কাছে, ব্যক্তিগতভাবে তোমার ক্ষতি করার জন্য লেগে আছে, তারপর কিসের অনুতাপ? আইনের ভাষায় একজন সম্ভাব্য খুনিকে মেরেছো তুমি, এ নিয়ে আর কথা না বলো। মাহজাবিন বুঝলো না এই অদ্ভুত মানুষটির উপর তার কৃতজ্ঞ হওয়া উচিত কিনা। সে অনুতাপ ও দ্বিধায় একাকার হয়ে আস্তে করে বলল, আমার হামজার সাথে কথা বলার আছে। আপনি কোর্টের প্রস্তুতি নিন। হ্যাঁ। দোলন সাহেব চলে গেলেন। মাহজাবিন বসে রইল কতক্ষণ ও ভাবে। দলিল ও চেক বই দুটো দেখলো, উলপত্রের সাথে আরো একটি পৃষ্ঠা, ওটা পড়ল না। এসব দলিলপত্র সম্পত্তি এসব তার কোনো কাজের নয়। দলিলটা নিজের কাছে রাখা ও ভার মনে হচ্ছে। এসব দিয়ে সে কি করবে? ওভাবে পড়ে রইল ওগুলো। তার খিদে পায় না আজকাল। রাবেয়া এসে বসলেন পাশে। মাহজাবিন কারো সাথে আলাপে থাকলে কেউ আসে না সোফার ঘরে। খাবি না? মাহজাবিন চকিতে তাকালো। রাবেয়ার হাত দুটো ধরে সোফায় বসিয়ে এসে মেঝেতে বসে রাবেয়ার কোলে মাথা রাখলো। আব্বুর সাথে চা মুড়ি খাওয়ার সময় এটা। সেই সোফা, আম্মু, বিকেল সব আছে, নেই শুধু আমজাদ সাহেব আর অন্তু।
কি দিয়ে গেল রে? নেড়ে দেখেন রাবেয়া কাগজগুলো। পড়তে জানেন না খুব একটা তিনি, তবুও কি বুঝে বললেন, জয় কিছু রেখে গেছে নাকি রে তোর জন্য? আম্মু, একটা পোড়া কয়লার জীবন। রাবেয়া আগাগোড়াই ভয় পান মেয়েকে। আজও মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ভাঙা স্বরে বললেন, একদিন নিয়ে চল না জয়ের কবরের কাছে, আমি দেখ। মাহজাবিন তাকালেন, তিনি থেমে গেলেন। তোমাকে কতবার বলেছি এই আবদার বাদে যে কোনো কিছু চাও। আর কি চাই বলতো তোর কাছে? বাপের কাজ করতেছিস যে তুই আমার, কিন্তু এইটাই চাই এখন। কেন? এতিম ছেলে। আমিও আম্মা, তুমিও ওই লোকটার কারণে। ভুলে যাও অন্তু, মরা মাইশের ওপর অভিযোগ রাখতে নাই শিখাই নাই আমি তোরে, এত নিষ্ঠুর হইতে নাই, কত বোঝাইছি তোরে। চল না যাই। মাহজাবিন কথা বলে না, মায়ের ভিজে ওঠা চোখে তাকিয়ে থাকে। জানিস ও একদিন গেছিল কুষ্টিয়ায়, আমারে কি বলে আসছিল জানিস? ও মরলে আমি কাঁদবো কি না। বলে আশ্চর্যজনক ভাবে ঝরঝর করে কেঁদে ফেলেন রাবেয়া। মাহজাবিনের চোখ ভিজে উঠে আজ মায়ের কান্নায়। কি আশ্চর্য হয় এই মায়েরা, অন্তু অবাক হয়। আজ 3 মাস ধরে অন্তুকে একা পেলে এই ভীতুস্বরে আবদার করে বসেন জয় আমিরকে দেখতে যাবার। ও আমার বেটার দরদ বোঝে নাই, ওর তো বেটা ছিল না, কিন্তু আমি তো মা রে অন্তু। ওর মতন এক জোয়ান ছেলের 9 মাস পেটে ধরা মা আমি। জানিস ও যেই দিন প্রথম আমার বাড়ি আসে আমি ওরে বলছিলাম আমারে মা ডাকতে, সেদিন ও আমার বেটার জান নেয় নাই। সেদিন তো কথা দিছি রে আমি, মা হইলাম না হয় আমার বেটার খুনি। একবার নিয়ে যা আমারে ওর কবরে। অন্তিকের কবরে গেছি আমি দোয়া করতে, ওর কবরটা দেখলাম না যে। আমার মেয়ের ইজ্জত, ছেলের জান নেওয়া লোকটার কবরটা দেখায় আনবি আমায়? মাহজাবিন রাবেয়ার হাঁটু জড়িয়ে ধরে মাথা ঠেকায় কোলের উপর। চুপচুপ করে কয়েক ফোঁটা পানি রাবেয়ার মলিন শাড়িতে পড়ে। সুতির শাড়ি তা আলগোছে শুষে নেয়। তখন রাবেয়ার মৃদু কান্নায় কাঁপছে। মাহজাবিনের চোখের সামনে নিজের সন্তানের রক্তাক্ত পিণ্ড ভেসে ওঠে। সে আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে ওঠে। সে নিজেও মা, এক অকাল মৃত রক্তপিঞ্জের গর্ভধারিণী মা, আরেক এমন মায়ের কোলে মাথা রেখে কাঁদে যে মা তার নিজের সন্তানের খুনির জন্য চোখের পানি ফেলতে নিঃসংকোচ। আচ্ছা, সে কি পারবে তার সন্তানের খুনিকে ক্ষমা করতে? হামজার মুখটা মনে আসতে আতঙ্ক ও ঘেন্নায় দম আটকে এলো তার। মাহজাবিন অপ্রীতিকস্থের মতো মাথা নাড়ে। কিন্তু আমি পারবো না, আমি পারবো না। না 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 না, আমার সন্তানের খুনিকে আমি ক্ষমা করব না আম্মু, কোনো দিন না। ওর বাপও ক্ষমা করে যায়, ওর বাপও ক্ষমা করে যায়নি। তুমি জানো, তুমি জানো আম্মু, তুমি জানো আম্মু, ওই খুনি পায়ে পা তুলে বসে অর্ডার দিল আমার সন্তান আমার নারী থেকে ছিঁড়ে আনার। তুমি জানো আম্মু কিভাবে আমার গর্ভফুল থেকে ছিঁড়ে আনা হলো ওকে, তারপর মেঝের ওপর ফেলে রাখলো। আমি দেখলাম ওকে, আমার থেকে বিচ্ছিন্ন রক্তে মাখা একটা ছোট্ট মাংসের দলা। আজও আমার তলপেটে অসহ্য ব্যথা হয়। আমার নারী তার ছিঁড়ে আসে, শুধু কোলে আমার বাচ্চা নেই, আমাকে মা বলে ডাকার কেউ নেই। আমার নারী জনম ব্যর্থ গেল। আমি ক্ষমা করব না, করতেই পারবো না আমি ক্ষমা। তুমি পারো, মরিয়ম চাচি পারে, আমি পারি না। রাবেয়া অস্থির হয়ে 2 হাতে মেয়েকে সামলান। অন্তু উম্মাদের মতন বুকে হাত ঘষতে লাগলো। এই 4 মাসে অসংখ্যবার অন্তুর এই গোপন পাগলামি সাক্ষী রাবেয়া। দুনিয়া দেখে না এসব, এই পাগলামি শুধু তার সামনেই দৃশ্যমান। কেউ কেউ বলে মায়ের ভাগ্য মেয়ে পায়, কথাটা সত্য হবার সম্ভাবনা প্রবল। কবিরদের বাড়ির মেঝে পাকা, ইটের গাঁথুরির দেয়াল, তার উপরে টিনের ছাদ। কবির আগে পেশা হিসেবে রাজনীতির পাশাপাশি হামজার ওয়ার্কশপের দেখাশোনার কাজও করেছে। ওয়ার্কশপ বন্ধ হয়েছে। সে এখন বড় বাজারে এক মুদি দোকানের কর্মচারী। মাসিক বেতন খুব বেশি নয়, তাই দিয়েই যা হয়। তুলিকে বিয়ে করা নিয়ে মায়ের সাথে মতবিরোধ জন্মেছিল খুব। বিবাহিতা মেয়ে সহ এক মহিলাকে বিয়ে করতে যাচ্ছে অবিবাহিত ছেলে, এটা কোনো মা মেনে নেন না। কবির মাকে বোঝালো ওটা কোনো বিবাহিতা অন্যের মেয়ে কোলে মহিলা না, ওটা জয় আমিরের ফেলে যাওয়া জিম্মেদারি। তার কাঁধে তুলে নিতে না পারলে কবির দম আটকে মরে যাবে। কোয়েলের দিকে তাকালে তার ভেতরে যে স্নেহ জেগে ওঠে তা মা বুঝবে না। মাহজাবিন তুলিকে ডেকে বসেই বলেছিল,
আপু আমি ছোট মানুষ, আপনার ভারী জীবনটা নিয়ে সিদ্ধান্ত নেবার মতো শক্ত মেরুদণ্ড আমার নেই। তবু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আপনি শুধু একবার না বললেন না। এভাবে বলছো কেন? তুমি তো আমার বাপ আরমিন, যে দায়িত্ব তুমি পালন করলে এতগুলো দিন আমার বাপও করেনি কোনোদিন। আমি আপনার বিয়ের প্রস্তাব এনেছি। তুলি নির্বাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে শুধায়, আমার বিয়ে? কবির ভাইয়ের সাথে। তুলি ওভাবেই তাকিয়ে থাকে। সে ভালো খারাপ সেই প্রশ্নে না যায়। কোয়েলকে ভীষণ ভালোবাসে লোকটা। জয় আমিরের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। তার যে কোনো আত্মীয় ও জিম্মেদারির ওপর জান কোরবান তার। আমার মনে হয় আপনি অন্তত সম্মান আর বেঁচে থাকার খোরাকটুকু পাবেন। এর বেশি আমার সাধ্য নেই আপু। আমার পায়ের নিচে শক্ত মাটি থাকলে আমায় ক্ষমা করতে পারলে করবেন। তুলি মাহজাবিনের হাতটা ধরে থামায় ওকে, কিন্তু হ্যাঁ বা না কিছু বলেনি মুখে। অন্তু নীরবতাকে সম্মতি ধরে নিয়েছিল। কবি তাকে ঘরে এনে এখনো এমন আচরণ করে যেন সে জয় আর হামজার বাড়ির সম্মান। তার ছোট্ট ঘরে অতিথি হয়ে এসেছে। কোথায় রাখবে, কোথায় বসাবে, কি খাবে, কিভাবে ভালো রাখবে, ব্যস্ততা অশেষ। বিয়ের 4 দিন পর দুপুরে খুব ঘেমে বাড়ি ফিরল। তুলি গামছাটা এগিয়ে দিয়ে বলল, দ্রুত গোসল করে আসুন, খেতে দিই, আমারও খুব খিদে পেয়েছে। কবির ব্যতিব্যস্ত হলো। আপনি খান নাই এখনো? কেন, শরীর খারাপ? কি হয়েছে? বেলা তো মেলা হইল, খান নাই কেন? আরে আগে আপনি আপনি করে কথা বলা বন্ধ করুন। এত জোরে জোরে আপনি করছেন, লোকে শুনলে কি মনে করবে? আর আমি কি বয়সে বড় আপনার? কবি লজ্জা পেয়ে গেল। তার তো মুখেই আসবে না বোধহয়। সারা জীবন আপামনি বলে ডেকে অভ্যস্ত সে। কতবার হামজার হুকুমে তুলি শ্বশুরবাড়ি থেকে তুলিকে আনা নেওয়া করেছে সে। আজ তার ঘরের বউসির নারী। তুলি বলল, আপনার সাথে খাবো বলে খায়নি, কোয়েলও খাবে। ওকে ঝাল খাওয়া শিখতে হবে এখন। তরকারি দিয়ে ভাত চটকে খাওয়ার অভ্যাস করাতে হবে। কবির সঙ্গে সঙ্গে মুখ গোমরা করে। কেন, আমার সাধ্যি নাই ওরে দুধ মিষ্টি খাওয়ানোর, এই জন্য ঝাল খাওয়া শিখার কোনো দরকার নেই। আমি এত অধম না। তুলি এবার ধমকে উঠল মৃদু। কি আশ্চর্য, একবার বলেছি তা। ও কি এখনো দুধের বাচ্চা আছে? বয়স 5 বছর হবে, সামনের বছর স্কুলে ভর্তি করতে হবে। এখনো ভাত খাওয়া না শিখলে কি খাবে? মিয়ে গেল ধমক খেয়ে। তুলি টের পেয়ে একটু নরম স্বর করে বলল, যান, ওকেও গোসল করিয়ে আনুন। এ বাড়িতে এসে 7 দিন মাটিতে খেলার অভ্যাস হয়েছে। পরক্ষণে তার মনে পড়লো সে কথা বলছে ইমোশনাল বয় মোহাম্মদ কবির আবেগী সাহেবের সাথে। আবার মাটিতে খেলাকে নিজের গরিবি ধরে নিয়ে মুখ কালো করে তার আগেই সে বলল, ভালোই হয়েছে, খেলার সাথী পেয়েছে। খেলাধুলায় মন ভালো থাকছে। যান, গোসল সেরে আসুন, আমি ভাত বাড়ি। কবিরের মা তুলিকে কোনোভাবে পছন্দ করতে পারেন না। তবু বিয়ের এই 2 মাস পার করে তার মনে হলো সে এই প্রথম সংসার করছে। আগে কখনো করার ভাগ্য হয়নি তার। মাটির চুলায় রান্না, একটা বখাটে অল্প কামানো নিজের ভাইয়ের চেলা, তার খুব যত্নশীল স্বামী, অসুস্থ শ্বশুর, একটু খিটখিটে শাশুড়ি, টিনের ঘরে দিনের বেলা গরমের গরম, সব মিলিয়ে তুলির মনে হলো এতদিনে সে নারী হয়েছে। এতদিনে সেই নারীর একখানা টানাপোড়েনের সংসার হয়েছে, যেই সংসার অধিকাংশ বাঙালি মেয়ের নারীগত অধিকার। এখানে এসি চলা রুম, মূল্যবান আসবাবপত্র যেমন নেই তেমন নেই রাতভর মদ পান করে এসে চুলে ধরে আছড়ে মারা স্বামী নামক আসামি। নেই মাতাল এক কাপুরুষ যার সম্মুখে স্ত্রী ধর্ষিতা হলে তা স্বাভাবিক ঘটনা। কোয়েল নিজের ঔরসজাত বাপ হারালেও পেয়েছে একটা কবির মামাকে। তুলি কোয়েলকে অন্য ডাক শেখায়নি। কোয়েল তার তোতা মুখে কবির মামা বলেই ডেকে যে আরাম ও স্নেহবোধ করে তা তুলি দেখেছে। ওটা হুট করে কবির মামা থেকে অন্য কিছু ডেকে সে পাবে না, মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়বে। কবির মামা কোয়েলের ভেতরে জয়ের স্মৃতি দমিয়ে রাখতে সচেষ্ট। কোয়েল দিনে কমপক্ষে 4 থেকে 5 বার জয়ের খোঁজ চালায়। তার অভ্যাস এবং বিশ্বাস কবির মামার কাছেই জয়ের খোঁজ থাকে। কবির মামাকে পাওয়া মানে জয়কে খুঁজে পাওয়া। কিন্তু আজকাল
কবির মামা প্রতারণা করছে বারবার। তুলি চোখ বুজে গভীর একদম ফেলে জীবনের সমস্ত অন্ধকারটুকু এক ঠোকে গিলে আকাশের দিকে তাকে সৃষ্টিকর্তা ও আর্মিনের উপর কৃতজ্ঞতা জানাতে গিয়ে তার চোখ ভরে ওঠে, বুকে ব্যথা হয়। আজ তোরটা বেঁচে থাকলে জয়ের বউ তারও একটা ব্যবস্থা ঠিক করত। পাকা এক সিনা চওড়া কাঁধ ও শক্ত কর্ত্রী ঘরে তুলে এনেছিল পাপি জয় আমির। তরু যে পুরুষকে ভালোবেসে গেছে আমরণ, তার তুলে আনা কর্তি এক হাতে গোটা একটি জিন্দা লাশের মিছিল সামনে নিতে পটু। তরুটাকে ঠিক একটা জীবন দিত সেই নারী। তার আগে তরুণীতি পালিয়েছে, বোকা তরু ধিক্কার তার নারীত্বকে। তুলির ঘরের কবিরটা একটু পাগল, কোয়েলকে ঘাড়ে চড়িয়ে প্রায় রোজ একবার ঘোড়াহাটে যায় কবরস্থানে। কিসের টানে যায় কে জানি। কোর্টের তারিখের 4 দিন আগে মাহজাবিন ঘোড়াহাট যায় রাবেয়াকে নিয়ে, সঙ্গে কবির। নারীদের অনুমতি নেই কবরস্থানের সীমানায় প্রবেশে। ফটকের সীমানায় দাঁড়িয়ে মাহজাবিন সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আহলার কবর। রাবেয়া ফটক ধরে চেয়ে থাকেন ভেতরে। সন্তানের খুনির শেষ ঠিকানা খোঁজেন ঝাপসা চোখে। কবির ভেতরে ঢুকে জয় আমিরের কবরের পাশে দাঁড়ায়, স্তব্ধ হয়ে চেয়ে থাকে। উঁচু ঢিবির মতো মাটি, লম্বায় 6.5 হাত মতো কবরখানা, তার নিচে জয় আমিরের লম্বা দেহটা শায়িত। এতদিনে কি সেই শক্ত পোক্ত ক্ষত বিক্ষত দেহ আছে অক্ষত, মিশে যায়নি মাটির সাথে? দাপুটে জীবন, ব্যথাহীন শরীর, পাপি পৌরুষ সাথে বুকের সমস্ত হাহাকার সব গিলে খেয়েছে মাটি। আজ মাটি এমনই, কত সভ্যতা, কত পাপ অথবা পুণ্য, কত বাহাদুরি সব গোগ্রাসে গিলে যায়। আজ কবির দাঁড়িয়ে আছে এত কাছে। জয় আমির আজ হেসে উঠল না। মিশ্র আঞ্চলিক ভাষায় দুটো গালি সমেত কিছু রসিকতা কথাবার্তা বলল না। মাহজাবিন দূর থেকে দেখে ছোট্ট একটি লাঠির আগায় বোর্ড টাঙানো কবরের পাশে। কবরের মাটি কেনা আবছা দেখা যায়, তাতে লেখা মৃত জয় আমির, পিতা জাবেদ আমির, ঠিকানা ঘোড়াহাট, দক্ষিণ দিনাজপুর। মাহজাবিন শুধু চাতকের মতো চেয়ে দেখল নিষ্পলক। জয় আমিরের সঙ্গে প্রথম সাক্ষাৎ থেকে শেষ বিদায় অবধি সবটা চোখের পর্দায় ভেসে উঠে আবারও নিভে গেল। বুকে চাপ ধরা এক বদ্ধ দমে হাঁপিয়ে উঠল সে। একটি পর্বতের অতখানি ভার তার শরীরটা শিথিল করে তুলল। তখনই আচমকা রাবেয়া হুহু করে কেঁদে উঠলেন। মাহজাবিন জাপটে ধরে মাকে। কাঁদছো কেন আম্মু? মানা করেছিলাম আসতে। জরুরি নয় তুমি যাকে আপন ভাববে সেও তোমাকে তোমারই মতো আপন করবে, জরুরি নয়। তুমি যাকে ভরসা করবে সে ভরসার যোগ্য হবে, যাকে স্নেহ করবে সে স্নেহের মর্যাদা বুঝবে। জয় আমিরের জয় আমিররা কারো আপন হয় না। চলো এখান থেকে নয়তো কাঁদবে। খবরদার, কান্না করাতে আনিনি তোমায় এখানে আমি। রাবেয়া ধুলোর উপর বসে পড়লেন। কবির এলো। কি হয়েছে চাচির? কি সমস্যা? অসুস্থ লাগতেছে নাকি? কাঁদতেছে কেন? মাহজাবিন রাবেয়াকে ধরে তুলে বলল, এমনি কাঁদছে, কাঁদার কোনো কারণ তার জীবনে নেই, তবু কাঁদছে। চলুন আমরা যাই, বেলা পড়ে গেল। অন্তু বেশ কিছু দূর এগিয়ে ঘাড় ফিরিয়ে দেখে একবার বিরোধীর কবরটা। এখন আর বোর্ডে লেখা জয় আমিরের পরিচিতি দেখা যাচ্ছে না। অনেকগুলো কবরের মাঝে জয় আমিরের কবরখানা মিশে গেছে। চোখে ধাঁধা তৈরি হলো, সঠিক অবস্থান বোঝা যায় না তখন আর। পথে মাহজাবিন রাবেয়াকে নিয়ে ঢুকেছিল মরিয়ম বেগমের কাছে। সেদিন আর খালি হাতে ফেরেনি সে। রাবেয়া প্রচণ্ড পরিমাণে বন্ধুসুলভ সরলা নারী, বন পাতানো হয়ে গেল তার। তিনি মরিয়ম বেগমকে বললেন, শোনো বোন, আমার কেউ নাই, স্বামী নাই, ছেলে নাই, কিন্তু আমার মা আছে। তোমারও কেউ নাই, চলো আমার সাথে। আমার মা তোমারও মা। আজ থেকে 2 বোন আমার মার জিম্মেদারিতে বাস করব। এই আবদার ফেলা বড় দায় মরিয়ম বেগম। দুটো মলিন শাড়ি, একটা নিচের হিজাব ও ছোট্টখাটো একটি পুটলি বাঁধলেন মাহজাবিনের দায়িত্বে গা ছাড়ার জন্য। শেষে তিনি আরেকটি ছোট হিজাব পুটলিতে রাখলেন। ওটা মুমতাহিনার, গোলাপি রঙা প্রিন্টের কাপড়ের তৈরি। ওটা এখনো মুমতাহিনার গন্ধ লেগে আছে। ওটা ফেলে যেতে পারেন না মরিয়ম। আমজাদ সাহেবের
4 কক্ষের ছোট্ট ইটের গাঁথুনি বাড়িটা অনেকগুলো জীবন মৃত্যুর আওয়াজ হলো। রিমির জায়গা হলো মাহজাবিনের কক্ষে। আদালতের এবার 2 দিন আগে সরকারি হাসপাতাল থেকে হামজাকে পুলিশ ফাঁড়িতে স্থানান্তরিত করা হয়েছিল। ডিউটিশন সেলের ভেতর হুইল চেয়ারে অনূর হামজাকে দেখে মাহজাবিনের মনে পড়ল তার গর্ভপাতের নির্দেশ দিয়ে আমির নিবাসের কেন্দ্রীয় চেয়ারখানায় হামজার বসে থাকার দৃশ্যটা। দোলন সাহেব সেলের বাইরে একটি মরিচা ধরা লোহার চেয়ারে বসলেন। মাহজাবিন সেলের সামনে গিয়ে দাঁড়িয়ে মুখের নিকাবটা খুলে ফেলল। আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক হামজা সাহেব। সে নিকাব খুলতে চোখ থামলো হামজা। নিষ্পলক দেখলো নারীটিকে। কঠোর সৌন্দর্য আজও যার লুটুপুটি খায়। চোখের নিচে কালি, তবুও চোখ জোড়া সৌন্দর্য এক রত্তি ম্লান হয়নি। আর না আগুন নিভেছে। ঠোঁট নাক সহ ত্বকের রং সবটা প্রতিক্ষণেই অমৃত সৌন্দর্যের ঘোষণা দিচ্ছে এবং তা ভয়াবহ। সেই সুশ্রী চেহারা নজর বুলিয়ে হামজার পৌরুষ চোখে সামান্য অনুরাগ আসে না, বরং দমে থাকা আক্রোশ পর্বত ফুঁড়ে বেরোনোর ম্যাগমার মতো ধকধক করে ওঠে। সে বহুদিন পর এক টুকরো বাহ্যিক প্রতিক্রিয়া প্রকাশ করে হাসে। ভাবিনি শেষ জীবনে 1-4 আনার মেয়ে লোকের সঙ্গে বিরোধ লড়তে হবে। মাহজাবিনও হাসে একটু। কেন ভাবেননি? ভাবেননি কেন হামজা সাহেব? ধ্বংসের খেলা তো খেলেছেন এক মেয়ে লোকের জীবনের সাথেই। তাহলে এটা কেন ভাবেননি যে খেলার বাজি পাল্টাতে পারে? আপনারা কেন এত নিশ্চয়তা রাখেন সব নারী রিমি হয়ে? রিমিকে আর রিমি রাখনি। বিশ্বাস করুন, সামান্য প্রচেষ্টাও ছিল না আমার তাকে পরিবর্তনে। হামজার চেয়ার বয়ে নিয়ে এগিয়ে এসে কম্পিত বাম হাত দ্বারা সেলের শিক চেপে ধরে। চুপ, কুচুকরি মেয়ে লোক। কুচক্রি বলতে কি বোঝেন? নাকি আপনারা 2 ভাই শুধু শব্দ জানেন, অর্থ ছাড়া? যার তার জন্য যাতা। এক কাপুরুষ মূর্খ আমাকে বলে গেছে ছলনাময়ী, আবার আপনার কাছে কুচক্রি। আপনারা কি নিজেদেরকে জমিনের ওপর সৃষ্টিকর্তা প্রেরিত শান্তির দূত মনে করেন নাকি? হামজার শ্বাস প্রশ্বাস গভীর হয়। সে ঠান্ডা বিস্ময় বলে, আজও সেই দুঃসাহস? এটা আমার অলংকার। সব হারিয়েছো এর দায়ে, জিততে পারোনি। আপনি পারলেই হতো। আমি তো অবলা, শক্তিহীন, নির্বোধ মেয়ে লোক। অজায়গায় দুঃসাহস দেখিয়েছি। আপনি হারলেন কিসের দায়ে? মাহজাবিনের জিতে যাওয়া চোখে চোখ রেখে লাল হয়ে ওঠে হামজার চোখ জোড়া। চোয়ালো প্রক্ষাঘাতগ্রস্ত হাত দুটো অবধি থরথর করে কাঁপে। ভেতরে যন্ত্রণা ও দহন লুকানো সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ যেতে থাকে। পিঠ পিছে ছুরি গেথে বাহাদুরি দেখায় না, হ্যাঁ? নাদান মেয়ে লোক। জয়কে টার্গেট না করে আমার জন্য যে কোনো কিছুতে হাত রাখতে। তুমি জানো, আমি খুব ভালোভাবে জানি তোমার নরম কোমল ছুরি পরা হাত কিভাবে মটমট করে ভাঙতে হয়। পুরুষ নাচাতে ভালোই জানো, জানা ছিল না। জয়কে কবজা করে খুব খেললে। বুঝলাম, পাগল হয়ে গেছেন আপনি। খারাপ না এ আর এমন কি, কত লোক এমন হয়েছে আপনার খাতিরে। আমিও আমার ভাতিজি হয়েছি বাপ হারিয়ে। আমার মা ও ভাবি স্বামী হারিয়েছে। কত মেয়ে হয়েছে ইজ্জত হারিয়ে। অসংখ্য মা হয়েছে তাদের সন্তান হারিয়ে। সব চলে হামজা সাহেব, টেক ইট ইজি। আপনি আর কত বড় খেলোয়াড়। আসমানের ওপরে যে মালিক বসে আছে তার খেলার ঊর্ধ্বে। হামজা কিছুক্ষণ চোয়াল এঁটে ঠান্ডা নজরে দেখে মাহজাবিনকে, এরপর শুধায়, কেন এসেছো? দেখা করতে এলাম। এত পুরনো আর গভীর সম্পর্ক আমাদের। আসলেই, উদ্দেশ্য বলো। আপনি আর সেই যোগ্য আছেন যে আপনাকে কোনো গুরুতর উদ্দেশ্য বলতে এত দূর বয়ে আনবো? আমার পঙ্গুত্বকে তাচ্ছিল্য করো না। তোমার পঙ্গুত্বকে পুজো করা উচিত। তুমি জানো, এটাই তোমাকে বাঁচার সুযোগ করে দিয়েছে। হামজা হাসে। মাহজাবিন খানিকটা ঝুঁকে ফিসফিস করে বলে, জানি, তবে আপনি কি জানেন আপনাকে পঙ্গু হয়ে বাঁচার সুযোগ আমি দিয়েছি? বেশি দিন টিকতে পারবে না, আমি না চাইলে। আজ 3 মাস আছি। 3 যোগ নয়। আপনি নিজেকে দেখুন। আপনার আমার দৈরথ
কাউকেই টিকতে দেয়নি হামজা সাহেব। দুজন দাঁড়িয়ে জল সিঁড়ির দুই ধারে, যখন তখন তলিয়ে যাব। তা এই পথের শুরু ভার্সিটির এক টিচার রুমে। যেদিন হামজা তার এক মামুলি শিকারকে চোখ তুলে দেখার প্রয়োজন অবধি বোধ করেনি, আজ তারা প্রতিদ্বন্দ্বী রূপে কারাগারের এপার ওপার। অনেকক্ষণ সময় দুজন দুজনের চোখের দিকে অপলক তাকিয়ে রইল। নিঃশব্দ এক দামামা বেজে উঠল দুজনের বুকের ভেতর। যে যুদ্ধে কেউ জেতেনি, হেরেছে দুজন, হারিয়েছে দুজন। দুজনের চোয়াল শিথিল হয়ে এলো, সিক্ত হলো চিক্ত। তারা ধ্বংসপ্রাপ্ত দুই বিরোধী আজ খালি হাত। সেল খুলে আইনজীবী ও মাহজাবিনকে ভেতরে যেতে দেওয়া হয়। হামজা শান্ত পরিশ্রান্ত গলায় বলে, তুমি বয়সে অনেক ছোট আমার। ভেবে জীবন ভিক্ষা দিতে পারতেন। মাথা দোলায়, অনেক ছাড় দিয়েছি। ছাড়ই এমন। তুমি কোনো ক্ষতি করনি আমার। আপনার ক্ষতি করার উদ্দেশ্যে আজ অবধি কিছু করিনি আমি। কেবল আপনার কালো হাত দুটোকে ঠিক এরকমই পঙ্গু অবস্থায় দেখতে এসে। তাতে আমরা শেষ হয়ে যাব। 10 জন যদি 20টা অপরাধ করতে পারে, 8 জন 16 -4। অল্প থেকে শুরু হোক। এবার বলুন, হাত তো খালি, কি পেলেন এই অসুস্থ পথ চলায়? তুমি কি পেলে? আমার কাছ থেকে জয়কে সরিয়ে তুমি কুটনি মহিলাদের মতো অপবাদ রটানো ছাড়ুন। জয় আমির আত্মহত্যা করেছে, তাকে কেউ মারেনি। সে ছিল এক কাপুরুষ, পাপ করেছে বুক ফুলিয়ে। শান্তির পালা এলে পিঠ এগিয়ে দিয়েছে ঝাঁঝরা হতে। হামজার চোখে এক পৃথিবী ভঙ্গুরতা এসে ভর করে, দাঁতের মাড়ি চেপে ধরে। তারপর আচমকা বাম হাত দিয়ে মাহজাবিনের গলা চিপে ধরে। হাত শিথিল, অসার প্রায়, তবুও পুরুষ থাবা। তুমি থামাওনি, সে তোমার জন্যই। মাহজাবিন সামান্য বিচলিত হয় না, গলা মুক্ত করার চেষ্টাও করে না। সেদিনের সতর্কবাণী মেনে নিলে আজ আপনি অন্য অবস্থায় থাকতে পারতেন। বলুন তো, জয় আমির আত্মহত্যা কেন করলো? হামজার শরীর থর থর করে কাঁপতে লাগলো। আবার আবার এক্লেমসিয়ার মতো এক প্রকার খিঁচুনির উদ্রেক হতে লাগলো। মাহজাবিনকে ছেড়ে দিয়ে থর থরিয়ে কাপা হাতের দুই তালুর দিকে তাকিয়ে থাকে হামজা। তুমি জানো, এই দুই হাতে আমি কতবার ওর কপালে জলপট্টি দিয়েছি। তখন আমার কাছে জ্বরের সিরাপ কেনার মতো পয়সা থাকতো না। কত দুপুর পুকুরে ঝাঁপ মেরে সাঁতার শিখিয়েছি। তুমি তখন ছিলে না, কেউ ছিল না, শুধু আমি ছিলাম। আজও পারতো একসাথে সাঁতার কেটে বর্ডার পার হয়ে পালাতে আমার সাথে। আমাকে রেখে চলে গেছে নিমক হারাম। মাহজাবিন ম্লান হাসে। কেন চলে গেছে তা ভাবছেন না কি ভয়ে? কোথাও কারণটা আপনি না হন। হামজার চোখে কাতরতা দেখা যায়। মাহজাবিন উদাস স্বরে জানায়, একজন ভারসাম্যহীন মানুষ নিজের জীবনের সবটুকু ভরসা ও ভালোবাসা দিয়ে দেয়া মানুষটির কাছে হেরে যায়। মানুষ আর একটু বাঁচার স্পৃহা কোথাও খুঁজে পায় না। বোঝেন এসব কথা? কখনো ভেবেছেন আপনি জয়কে কত বড় জখম দিয়ে দুনিয়া ছাড়া করেছেন? যার চেয়ে বড় জখম আর দেয়া সম্ভব নয় কোনো মানুষকে। ঠিক ততখানি আঘাত আপনি করেছেন জয় আমিরকে। সেই জয় আমিরকে যে আপনার নামে নিজের সবকিছু বক্সে দিয়েছিল, আপনার পালিত পশু হয়ে বেঁচেছিল, নিজের পরিচয়ও গর্ব বিসর্জন দিয়ে। এবার ভাবুন, যখন সে জানতে পারলো তার জীবনে সে সব হারানোর পর নিজের চেয়ে থাকা রুহটা অবধি যাকে সঁপেছিল, সেই বড় সাহেবই তাকে তার জীবনের সবচেয়ে বড় আঘাতটা করেছে। তার কেমন লেগেছিল? আমি আপনাকে সময় দিলাম 2 মিনিট, ভাবুন। হামজার হৃদস্পন্দনের গতি অসুস্থ পর্যায়ে বেড়ে গেল। হতবিহ্বল হয়ে পড়ল সে। ইশারায় মাহজাবিনকে থামাতে চাইল। আপনি আমার সন্তান ছিঁড়ে নিয়েছেন শুধুই আমার ভেবে। ভুলে গিয়েছেন পরের জন্য কাটা খালি নিজেই পড়া দুনিয়ার পুরনো নিয়ম। বাচ্চাটা আপনার জয়ের ছিল, জয়ের সেই জয় যে আপনার খাতিরে পাপ আর পুণ্যকে এক পাত্রে গুলিয়ে জীবনের বিষ পানীয় তৈরি করেছিল। একটা তেতো সত্যি বলি, আমি যে মুহূর্তে আপনাকে দুশ্মন হিসেবে সচেতন করেছিলাম, এই মুহূর্তে আমি মূলত আপনাকে জয় আমিরের মৃত্যুর খবরটা শুনিয়েছিলাম।
শুধু খুলে বলিনি বাক্যটা। কি জানতে? হ্যাঁ, কি জানতে? আপনি কেন জানতেন না এটাই বিস্ময়কর প্রশ্ন। যে মানুষ বেঁচে থাকতেই নারাজ, মরণে তার চরম আগ্রহ, যে লোকটা নিজের পরিচয়ের পেছনে উম্মাদের মতন ছুটেছে বছরের পর বছর, তার কাছ থেকে একে একে সমস্ত পরিচয় কেড়ে নেওয়া হলে তার বাঁচার প্রশ্ন আসে কোথা থেকে? আপনি দেখেননি জয়ামিরের মৃত্যুকে আলিঙ্গনের তোড়জোড়? আমি দেখেছি আপনার কাছ থেকে ফেরার পর তার মৃত্যু তৃষ্ণা। সে মৃত্যুর আগেও শুধু একটা বার আমার কাছে স্বীকৃতি পেতে চেয়েছিল সে বেঁচে থাকলে অন্তত কেউ তার সঙ্গী হতো, অথচ আমি দেখছিলাম সে পালাবে। এই অল্প সময়ে সে শুধু বিশ্বস্ত কাউকে নিজের রেখে মরতে চায়। হামজা বিদ্রুপের হাসি হাসে। তুমি জয়ের বিশ্বস্ত কেউ হতে? মায়াজাবিন আর জবাব দেয় না, চুপচাপ চেয়ে থাকে হামজার দিকে। তাকে কখনোই কোনো অসুস্থ মানুষকে ব্যঙ্গাত্মক চোখে দেখার শিক্ষা দেয়া হয়নি। হামজাকে দেখে তার খারাপ লাগছে না ভেবে খারাপ লাগে তার। বিশ্বাসঘাতকতা তার ধর্ম নয়, জয় আমির মানুষ চিন্ত খুব। সেদিন আরমিন রাজি হওয়া মানে জয় আমিরের পাপ মেনে নেয়া, আর পাপ মেনে নিলে আরমিন হতো তার সবচেয়ে বিশ্বস্তজনক আমরণের সাথী। কারণ আরমিন ঠিক সাদা পায়রার মতো পবিত্র আত্মা, এটাই জয়ের ধারণা ছিল। কিন্তু মিথ্যে আশা আরমিন দেয়নি সেদিন তাকে, কারণ জয়ের পাপ হাসুরও কবুল নয় তার। আর জয় আমির আর বাঁচতে চায়নি, কারণ তার সহ্য ক্ষমতা বিদীর্ণ হয়ে গেছিল এইবার। হামজার শরীর ঘেমে চুপচুপ করে পানি পড়তে লাগলো, যেমনটা সত্য গোসল করা মানুষের শরীর বেয়ে যায়। দোলন সাহেব উঠে দাঁড়ালেন। শান্ত হও হামজা। স্যার, ওই চতুর মেলোক কি বলছে? ওকে থামতে বলুন। ও থেমেছে, তুমি নিজেকে থামাও। বদ্ধ সেলের কংক্রিটের চার দেয়াল হামজাকে একটা বার্তা দেয়। এক বিরোধিনী তোমার জয়ের রক্ত গর্ভে ধারণ করে সে হলো জয়ের সর্বোচ্চ আস্থাভাজন। তুমি আপনজন, সেই রক্ত ধ্বংস করে হলে একমাত্র দুর্জন। দোলন সাহেবের সঙ্গে কেসের ব্যাপারে কিছু কথা হবার পর হামজা শেষবার একবার রিমির সঙ্গে দেখা করতে যায়, তারপর মায়াজাবিনকে ডাকে। আরমিন, তুমি আর মুরসালিন পথে অন্ধকারকে পেয়ে বাধ্য হয়ে তা গ্রহণ করেছো। আমি অন্ধকারে জন্মেছি, আমি অন্ধকারে গড়ে উঠেছি। অথচ তা কখনোই হামজা এবং জয় আমির হয়ে ওঠার শর্ত হতে পারে না। হামজা হাসল। সাবধানে থেকো, তোমার পথ ঠিক ততটাই কঠিন হবে যতটা তোমার কল্পনার সীমানায় নেই। ধন্যবাদ আপনার শুভাকাঙ্ক্ষার জন্য। দেখা হচ্ছে আমাদের নিজস্ব আদালতে। অক্টোবরের 20 তারিখ 2015-তে আসামি হামজার বিচার কার্য হয়েছিল অদ্ভুত, যাকে বলে অনাকাঙ্ক্ষিত। কিন্তু রাজনীতি মাত্রই অনাকাঙ্ক্ষার সমন্বয় মাত্র। প্রথম আধ ঘন্টা কেবল হামজার রাজনৈতিক জীবনে ফিরিস্তি ও তার শারীরিক অবস্থা বর্ণনায় কেটে গেল। হামজার পক্ষের উকিল হামজাকে কেবল একজন প্রক্ষাঘাতগ্রস্ত পঙ্গু রোগী হিসেবে যুক্তিতর্ক স্থাপন করে সেটা আদালতে উপস্থিত জনতার ভেতরে ফিট করতে করতে তিনি খেমে উঠলেন। দোলন সাহেবের সঙ্গে ভালো রকমের তর্ক হলো, কিন্তু মানবিকতার কথা নেই কোনো। ডিফেন্স মহোদয় রজব আলমগীর মানবিকতার ওপর প্রশ্ন তুলে পুরো আদালতকেই আবেগী করে তুলতে সফল হয়ে গেলেন। অবাকর ঘটনাটা খুব কম সময়ে ঘটে গেল। হামজা এমপির খুনই করেনি, সে করতেই পারে না, কারণ এমপির খুন তার অ্যাক্সিডেন্টের কম বেশি 2 সপ্তাহ পরেই সংঘটিত হয়েছে। হামজার চিকিৎসক এসে চমৎকার সাক্ষী দিয়ে গেলেন যে সম্ভবই না। কড়কড়ে কাগজের রিপোর্ট পেশ করা হলো হামজার মেরুদণ্ড, স্পাইনাল কর্ড, সড়ক দুর্ঘটনায় কী পরিমাণ ড্যামেজ, এই অবস্থায় রোগী নিজ শক্তিতে চলাচল করতে অবধি অক্ষম। সে কি করে এমপিকে খুন করতে পারে? তাকে এমপি মার্ডার কেস ফাঁসানো হয়েছে কেননা এমপি জীবিত অবস্থায় তাকে ভালো চোখে দেখতো না। এছাড়া তার অপরাধ কেবল রাজনীতিতে একটু অনৈতিকতা, আর কি ওইসব কোনো গণায় ধরার মতন বিষয় নাকি? 16 জুলাই দিবাগত রাতে পাটোয়ারি বাড়িতে যে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছিল তা জয় ঘটিয়েছিল আদালতে প্রমাণ হয়ে গেল। হাত কাটা সেই ডাক্তার সাক্ষী দিল। মায়াজাবিন পাথরের মতো বসে দেখলো শুধু। শেষ সময় হুইল চেয়ার ঠেলে হামজাকে আদালতে আনা হয়েছিল। বিচারক মহোদয় নিজেই কেঁদে ফেলার মতো অবস্থা হামজার অবস্থা দেখে।
এইরকম এক নিষ্পাপ অসুস্থ যুবক এমন ধরনের অপরাধ করতে পারে? হামজার নামে অভিযোগ হলো সে নাকি এমপির ও এমপির স্ত্রীর ভাগিনা, যে কিনা নিজের বোন। স্বামী তাকে খুন করেছে। এটা কখনো বিশ্বাসযোগ্য? নিজের বোনের স্বামীকে কেউ খুন করতে যাবে কেন? এছাড়া হামজার অবস্থা দেখার পর নতুন মোড় এলো। হামজার এই অবস্থা করেছে জঙ্গি গোষ্ঠী ও বিরোধী দলের কর্মীর সম্মিলিতভাবে। অতি সত্বর তাদেরকে বিচারের আওতায় আনার হুকুম দিয়ে আদালত ফুরল। দোলন সাহেব সব বুঝলেন, চুপচাপ গিললেন। হামজাকে আবার হস্তান্তর করা হলো পুলিশ ফাঁড়িতে। দোলন সাহেব গেছিলেন তার সঙ্গে সাক্ষাতে। স্যার, আপনি আমার উপর এত আক্রোশ কবে জমিয়েছেন? কে বলে আক্রোশ? হামজা হেসে ফেললো তাকে দেখে। অবাক হননি তো আবার আদালতে? প্রশ্নই ওঠে না। আমি আনার বা চোখকানা জনতা নই হামজা। আমার আন্তাজ জানা সম্পর্কে তোমার ধারণা থাকা দরকার। শুধু বলো, তুমি কি এটাই চেয়েছিলে? না, কয়েকদিন আগ অবধি চাইনি, তবে যেদিন আমার নারী বিরোধীও আপনি সাক্ষাতে এলেন, তারপর চাওয়াটাই বদলে গেল আর কি। কি করবো স্যার? এক কোমর ভাঙা মেয়ে লোক আর আপনার মতো হুট করে মানবিকতার গান গাওয়া উকিল মশাইয়ের কাছে হারা তো আমার সাজে না। আদালতের তারিখে দুদিন আগেই উপরমহল সদস্য এলো হামজার কাছে। হামজার পরিকল্পনা তখনও। আদালতে উঠে গড়গড় করে জীবনের সব সত্যি বলে দিয়ে ফাঁসির মালা গলায় চড়াবেন। এটা জেনে উপরমহল ক্ষেপণাস্ত্র হামজা যে ভাঙা জাহাজের ছেঁড়া পাল হয়ে গেছে, যা দমকা হাওয়ায় দিকাদিক হয়ে হন্য হয়ে কেবল পতপত করে উঠছে, তাতে উপরমহলের কোনো যায় আসে না। তারা কেবল চান আদালতে সরাসরি হামজার কার্যক্রম সামনে না আসুক। কোনোভাবেই না। এটা হামজার নয়, দলের অস্তিত্ব ও নামের প্রশ্ন। এইসব কাজ খোলা ময়দানে আসার মতো নাকি? আদালতে হামজা স্বীকার করবে যে সে একগাদা শিশু ও মুরসালিনের মতো যুবককে বড় ঘরের মতো কুঠুরিতে আটকে রেখে রক্তের খেলা খেলেছে? এটা হতে দেওয়া যায় নাকি? উপরমহল থেকে হামজাকে শাসিয়ে যাওয়া হলো যে তার কিছুই সামনে আসবে না। সে প্রায় বেকুসুরের মতো খালাস পাবে, অথবা জনগণের মনের সান্ত্বনার জন্য তার ছোট মোটো অভিযোগে 2-4 মাস কারাগারে কাটানো লাগতে পারে। এর জন্য যা যা দরকার, যা প্রমাণ, সাক্ষী হাতে বানানো আদালত, সব ব্যবস্থা ওপর থেকেই হয়ে যাবে। হামজা কেবল চুপ থাকবে, চুপ। এইটুকু তার কাজ। না হলে হামজার বোনের মেয়ের সাথে খুব একটা ভালো আচরণ করা হবে না। তার সাথে কি করা হবে তা বলা যাচ্ছে না। আর তা বলা কথাগুলো থামাচাপা দেওয়া অসম্ভব কিছু না। এবার দোলন সাহেবকে হামজা বলল না, সে শুধু আরমিনের কাছে হারতে রাজি নয়। এরপর উপর মহলের নজরদারিতে রইল সে। কিছুদিন পর পাটোয়ারি বাড়ির সিলগালা খুলে দেওয়া হলো। রিমিকে সঙ্গে নিয়ে সেই মরণ কুঠুরিতে বসবাস শুরু হলো। শরীরের অবনতি উন্নতি কিছুই নেই। বাম হাতটা কোনো মতে নড়াতে পারা যায়। চিকিৎসার জন্য পয়সা দরকার অগাধ, তবুও নিশ্চয়তা নেই সামান্য কিছুটা উন্নতিও হবে কিনা। নিউরোলজিস্টরা হাল ছেড়ে দিয়েছেন। শরীর প্রায় সবটাই অবশ। তার ভেতরে প্রতিক্ষণের অন্তর্জ্বালা তাকে ধীরে ধীরে এক অদ্ভুত মৃত্যুর দিকে নিয়ে চলল। দিনকে দিন সে হয়ে উঠল ঠিক তার হুইলচেয়ারটার মতোই জড় অসার আসবাব। আর রিমি তার জড় সেবিকা, যে সঙ্গ ছাড়েনি অথচ সঙ্গে নেই। হামজা রোজ প্রহর গণিয়ে কবে জয় স্বপ্নে এসে একবার হেসে ভাই বলে ডেকে যাবে। হামজা শুনেছে মৃত মানুষ স্বপ্নে ডাকলে তারপর খুব শীঘ্রই মানুষ সেই মৃতর সঙ্গে চলে যায় জীবন ছেড়ে। সে রিমির কাছে রোজই অনুরোধ করে চলে যেতে। এক পঙ্গু চলন শক্তি মানুষের দেখভাল করে জীবন নষ্ট করার মানে নেই। তাকে ফেলে চলে গেলে কয়েকটা দিন মাত্র হামজা বাঁচবে এই অরুচিকর দুনিয়ায়। এটা হামজার একমাত্র চাহিদা। আজ সে যেতে চায় বহু দূর, যত দূর জয় পৌঁছে গেছে। মায়াজাবিন থামলে সিস্টার ক্যাথরিন সেদিন এই পর্যায়ে মিনিট 10 চুপ থেকে আস্তে করে শুধু বলেছিলেন, জয় আমিরের রেখে যাওয়া দ্বিতীয় কাগজটা কোথায়? দেখেছিলে সেটা?